আর কি একটা ছবির সাবজেক্ট বেঁচেছে, আহা, শুধু নিজের রোলটা একবার শুনে দেখো তুমি। সংলাপের মাঝে পজকে অতুল শিল্পবস্তু বানিয়ে তোলা কণ্ঠস্বর। সেকালে দাড়ি গোঁফ লাগাতে গেলে স্পিরিট গাম দিয়ে লাগাতে হতো, তাতে নাকি ওনার ডেলিকেট স্কিনে সমস্যা হতো। তাই দেবীর কালীকিঙ্কর কিছুতেই গোঁফ লাগাবেন না। সত্যজিৎ রায় লিখেছেন, একটা যাত্রা মার্কা গোঁফ তাকে দেওয়া হলো। প্রত্যেকটা শটের আগে পিছনে আঠা লাগিয়ে থাবড়া মেরে সেটা নাক আর ঠোঁটের মাঝখানে উনি লাগিয়ে নিতেন। অহিন্দ্র চৌধুরী, শিশির কুমার ভাদুরীর পর থিয়েটারে চলেছিল বিশ্বাসযুগ। বক্স অফিস টেনে নিয়ে যান নায়ক নায়িকা আর শচীন্দ্রনাথ দে বিশ্বাস। এই ছিল সেকালে সিনেমা পাড়ার বিশ্বাস। আমতা আমতা করে বললেন, ছবিবাবু আপনি? হ্যাঁ, আপনাদেরকে অভ্যর্থনা করতে বসে আছি। আমার ছেলেদের গায়ে হাত দেওয়ার আগে কিন্তু আপনাকে আমাকে অ্যারেস্ট করতে হবে। 11ই জুন 1962, লোকে লোকারণ্য আরজিকর হাসপাতাল। এত ভিড় যে ঢোকা বেরোনোর পথ সব কটা বন্ধ। সিনে দুনিয়া, নাট্য জগতের প্রায় সবাই আসছেন। সবারই মুখ থমথমে, উদ্বিগ্ন। ঘুরে বেড়াচ্ছে নানা প্রশ্ন। কি করে অ্যাক্সিডেন্ট হলো? সাদা অ্যাম্বাসাডরটা নাকি তুবড়ে গেছিল? ড্রাইভার ছিল না, নিজে চালাচ্ছিলেন মদ খেয়ে? তৎকালীন মুখ্যমন্ত্রী ও ডাক্তার বিধানচন্দ্র রায় বললেন ওনার পোস্টমর্টেম হবে না। ডাক্তার না বললেও মানুষ কি আর ছাড়ে কাটা ছেঁড়া? বাতাসে ভাসে আশ্চর্য বহু বর্ণ এই অভিনেতার ব্যবচ্ছিন্ন সব। কথা বলা দুই চোখ, দুই ভুরুর একটা তুলে অন্যটা নামিয়ে যে আশ্চর্য কৌশলে সংলাপ বলতেন, সেই ভুরু। সংলাপের মাঝে পজকে অতুল শিল্পবস্তু বানিয়ে তোলা কণ্ঠস্বর। আজ হারান, বিশু, রহমত, দাদা ঠাকুর, মাস্টার মশাই, ভূপতি, বিশ্বম্ভর রায়রা অনেক চেষ্টা করেও ঢুকতে পারছে না 6 ফুট লম্বা রিজু শরীরটায়। উত্তম, সুচিত্রা, সৌমিত্র, সাবিত্রী সবাই আজ পিতৃহারা হয়েছেন। বাংলার মানুষ শিল্প নিয়ে কথা বলতে গেলে যুগ কথাটা বলতে বড় ভালোবাসে। রবীন্দ্র যুগ, অহিন্দ্র যুগ। থিয়েটারের ক্ষেত্রে থিয়েটার কর্মীরা মনে করেন অহিন্দ্র চৌধুরী, শিশির কুমার ভাদুরীর পর থিয়েটারে চলেছিল বিশ্বাসযুগ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ, মনোজ বসুর কাহিনী আধারিত ডাকবাংলো, দেবনারায়ণ গুপ্তর ঝিন্দের বন্দি সহ আরও কত ঐতিহাসিক নাটক। শিশির কুমার ভাদুরীর ছোট ভাই ছিলেন তার সহপাঠী, তাই তিনি শিশির কুমারকে ডাকতেন বরদা বলে। শিশিরবাবুকে তিনি কাছ থেকে দেখেছেন, শিখেছেন, আর তারপর পাল্টেছেন সেই অভিনয়কে। ম্যানারিজমহীন অভিনয়ের গা বেয়ে চুঁইয়ে পড়ত আভিজাত্য, দাপট, কারুণ্য, ভাঙচুর। ফিল্ম ক্যারিয়ারের তিনি যখন তুঙ্গে, তখন দীর্ঘ 9 বছর ছেদ পড়েছিল মঞ্চাভিনয়। শরীরটাও ভালো যাচ্ছিল না। ডাক্তারের অনুমতি নিয়ে 9 বছর পর যখন ফিরলেন মঞ্চ অভিনয়ে, স্টার থিয়েটারে টিকিট কাউন্টার খুলতেই উপচে পড়ল ভিড়। বক্স অফিস টেনে নিয়ে যান নায়ক নায়িকা আর শচীন্দ্রনাথ দে বিশ্বাস। এই ছিল সেকালে সিনেমা পাড়ার বিশ্বাস। বারাসাতের জাগুলিয়ার জমিদার ছিল দে বিশ্বাস পরিবার। দে পদবী আর বিশ্বাস উপাধি, যা তারা পেয়েছিলেন সম্রাট আকবরের কাছ থেকে। বাবা ভূপতিনাথ দে বিশ্বাসের 4 ছেলের মধ্যে ছোট ছেলে এই শচীন্দ্রনাথ দে বিশ্বাস। মা ছোটবেলায় এই সুদর্শন পুত্রটিকে আদর করে ডাকতেন ছবি বলে। এই নামটাই স্থায়ী হয়ে গেল শুধু তার পরিবারে নয়, গোটা বাংলার মানুষের কাছে। তিনি ছবি বিশ্বাস। মদন মিত্র লেনে দীনবন্ধু মিত্রের বাড়িতে তখন নিয়মিত বসত বারবেলার বৈঠক। ছবি বিশ্বাসের অভিনয় শেখার শুরু সেখান থেকেই। প্রথম নাটক সতু সেনের রংমহল। তারপর 1936 সালে অভিনেতা পরিচালক তিনকড়ি চক্রবর্তী ছবি বিশ্বাসকে নিলেন অন্নপূর্ণার মন্দির ছবিটিতে। পরে যে ছবি আবার করবেন উত্তম কুমার। তবে লম্বা সুদর্শন এই নায়কটিকে বাংলার মানুষ গ্রহণ করলেন না। ছবি বিশ্বাস এখানে ওখানে ঘোরেন নতুন কাজের আশায়। একদিন শুনলেন অভিনেতা নৃপতি চট্টোপাধ্যায় নাকি তাঁর নামে বদনাম করে বেড়াচ্ছেন। একদিন পাকড়াও করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার?
নৃপতিবাবু বললেন, বদনাম করার মতো কাজ করেছো তাই করছি। জিজ্ঞাসা করায় নৃপতিবাবু সেখানেই ছবি বিশ্বাসকে ধরে শেখাতে লাগলেন তার অভিনয়ের ভুল ত্রুটিগুলো, খামতির জায়গাগুলো। সেখানেই শেখানো চলতে লাগলো কিভাবে ডায়লগ থ্রোয়িং করতে হয়, চোখের ভঙ্গি কি হবে, হাঁটা চলা কীরকম হবে। আর এরপর থেকেই নৃপতিবাবু হয়ে উঠলেন ছবি বিশ্বাসের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, যে বন্ধুত্ব টিকেছিল আজীবন। 18ই জানুয়ারি 1941 চিত্রায় মুক্তি পেল দেবকী বসুর নর্তকী। আর সেখানে এক অশীতিপর বৃদ্ধের ভূমিকায় অভিনয় করলেন ছবি বিশ্বাস। কেউ ধরতেই পারল না যে সেই অভিনেতার বয়স তখন মাত্র 41। আর এই দেবকী বসুর নর্তকীর মধ্যে দিয়েই বাংলা সিনেমা পেল তার অন্যতম শ্রেষ্ঠ চরিত্রাভিনেতাকে। একটু বেশি বয়সেই সিনেমার জগতে এসে 262টা ছবিকে নিজের হাতে চরিত্রাভিনয়ের বৈতরণী পার করালেন ছবি বিশ্বাস। এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সম্পর্কে বলেছেন, যখনই অভিনয় শিখতে ছবিবাবুর কাছে গেছি তখনই তিনি দুহাত বাড়িয়ে সাহায্য করেছেন। অনেকে মনে করেন তিনি দাম্ভিক, কিন্তু এটা ঠিক নয়। যখনই অভিনয় শেখাবার জন্য তাকে ধন্যবাদ দিতে গেছি তখনই তিনি বলেছেন, এখন শেখবার সময়, শিখে নাও। স্টার হয়ে গেলে যে লোকব্যবহারে দুর্বিনীত রুক্ষ হতে হয়, এই ধারণার গালে ছবি বিশ্বাস ছিলেন সপাটে এক চর। অগ্রদূতের ত্রিজামা ছবির শুটিং চলছে। উত্তম কুমারের বাবার চরিত্রে ছবি বিশ্বাস। তরুণ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সলিল দত্ত তাকে সেদিনের সিন পড়ে শোনাচ্ছেন। বলছেন, আপনি আপনার স্ত্রীর সামনে বসে গীতা পড়ছেন। সন্ধেবেলা ছেলে বাড়ি ফিরল মদ খেয়ে। আপনি বুঝলেন ছেলে অধঃপতনের শেষ সীমায় পৌঁছে গেছে। এটুকু শোনবার পর ছবি বিশ্বাস তাকে থামিয়ে বলতে শুরু করলেন, অধঃপতন কাকে বলে জানো? তারপর শুরু হলো তার নিজের জীবনের গল্প বলা। একদিন এরকমই সন্ধেবেলায় তিনি বাড়ি ফিরেছেন। দরজায় কড়া নাড়বার পর বাবা দরজা খুলে দিলেন। ছবি বিশ্বাস আকণ্ঠ মদ খেয়ে বাবার গায়ের ওপর পড়ে হড়হড় করে বমি করে দিলেন। সেদিন তার বাবা তাকে পরম যত্নে বিছানায় শুইয়ে পরিষ্কার করে দিলেন এবং চরম মমতায় ভরিয়ে দিলেন তাকে। সলিল দত্ত নির্বাক হয়ে সেদিন শুনেছিলেন বাংলা সিনেমার 1 নম্বর চরিত্রাভিনেতার জীবনের অকপট কনফেশন। ছবি বিশ্বাসের রসবোধ ছিল সেকালে সিনেমা পাড়ার অন্যতম আলোচনার বিষয়। একবার তরুণ মজুমদার ছবি বানাবেন। ছবির চিত্রনাট্য পড়ে উত্তম কুমার আর মিসেস সেন মানে সুচিত্রা সেন রাজি হয়ে গেছেন ছবি করতে। কিন্তু শুধু নায়ক আর নায়িকা দিয়েই তো ছবি হয় না, তার জন্য দরকার আরও অনেকগুলো চরিত্রের। সেরকমই একটা চরিত্র নায়িকার বাবা। চিত্রনাট্যে তিনি ভারী খবরের কাগজের মালিক, দোর্দণ্ড প্রতাপ। তার ব্যক্তিত্ব এমনই যে তার সামনে দাঁড়াতে সকলেই থরহরিকম্প, কিন্তু অসাধারণ বাক সংযমে তিনি অনন্য। বাড়িতে সেই নায়িকার বাবার চরিত্র একেবারে উল্টো দিকে। স্ত্রীগত হয়েছেন, একমাত্র মেয়ে বাবার আদর পেয়ে বিগড়ে গেছে, নানা রকম সমস্যার সৃষ্টি করে, আর বাবাকেই সামলাতে হয় সেসব। চরিত্রের এমন পরস্পর বিরোধী ভাব একমাত্র ফুটিয়ে তুলতে পারবেন ছবি বিশ্বাস। এ ব্যাপারে সকলেই একমত। কিন্তু বললেই তো আর হলো না, ছবি বিশ্বাস যে মাপের শিল্পী তার কাছে পৌঁছনোই তো একটা অসম্ভব ব্যাপার। আর যদি বা পৌঁছনোও যায়, তার ব্যস্ততার মধ্যে তিনি কি রাজি হবেন শুটিংয়ের জন্য ডেট দিতে? আর যদি রাজিও হয়ে যান, তার পারিশ্রমিক দেওয়া তো মুখের কথা নয়। এদিকে তরুণ মজুমদার তো উত্তম কুমার সুচিত্রা সেনের দৌলতে লো বাজেটের ছবি বানাচ্ছেন। অতএব খোঁজ শুরু হলো এমন একজনের যিনি ছবি বিশ্বাসের কাছে পৌঁছে দিতে পারবেন তরুণ মজুমদারদেরকে এবং খানিকটা রেকমেন্ডেশনও করে দিতে পারবেন। শুরু হলো সেরকম মানুষের খোঁজ। পাওয়া গেল সেরকম একজনকে। তিনি আর কেউ নন, নৃপতি চট্টোপাধ্যায়। নির্দিষ্ট দিনে তাঁরা হাজির হলেন ছবি বিশ্বাসের নাকতলার বাড়িতে। তার পরের ঘটনাটা আমরা না হয় তরুণ মজুমদারের কথাতেই শুনে নিই। রাতটার কথা জীবনে কোনো দিন ভুলব না। আধো অন্ধকারে ডোবা একটা ঘর,
প্রায় হলঘরই বলা চলে। একপাশে ভারী ভারী সোফা সেট, সেন্টার টেবিল, আরও 5 মিশেলি ফার্নিচার, 2-1টা আলমারি, একটা হ্যাট র্যাক, সম্পূর্ণ উল্টো দিকে দেওয়াল চেপে একখানা গদি পাতা চৌকি, মাথার কাছে সবেধন নীলমণি ইলেকট্রিক বাল্বটা। সেই আলোয় চৌকিতে আধশোয়া হয়ে পানের বাটা থেকে পান সাজছেন গৃহস্বামী সম্রাট ছবি বিশ্বাস। আমাদের দেখে ভ্রু কুঁচকে তাকালেন। সেই বহু পরিচিত অভিব্যক্তি, বহু ছবিতে যেটা ব্যবহার করে নিজের অভিনীত চরিত্রের গুরুগাম্ভীর্য এক ঝলকে দর্শকের মনের মধ্যে গেঁথে দিয়েছেন। কি ব্যাপার এরা? আমাদের মুখ খোলার কোনো প্রশ্নই ছিল না। কথা ছিল নৃপতিদাই পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবেন। নৃপতিদা আরম্ভই করলেন একেবারে পঞ্চম থেকে। বুঝলে ছবি, আমি তো একেবারে হতবাক হয়ে গেছি এদের দেখে। এমন সৎ, পরিশ্রমী, ট্যালেন্টেড ছেলে তুমি লাখেও একটা খুঁজে পাবে না বলে এমন গুরু বর্ণনা শুরু করে দিলেন যে লজ্জায় আমাদের কান গরম হয়ে গেল। আর কি একটা ছবির সাবজেক্ট বেঁচেছে! আহাহা, শুধু নিজের রোলটা একবার শুনে দেখো তুমি। আহাহা, কি রোল! আরও বিস্তর আহাহা জুড়ে এমন একটা ছবি তৈরি করলেন যেন আমাদের পুরো চিত্রনাট্যই ওর একেবারে কণ্ঠস্থ। কিন্তু আমরা তো জানি কি গল্প, কি চিত্রনাট্যের একটা বর্ণ ওর জানা নেই। কিন্তু নৃপতিদাকে থামায় কে? তারপর আমাদের দিকে চেয়ে বললেন, আরে দাঁড়িয়ে কেন, বসো বসো, ওই সোফা দুটোয় বসো, ব্যাস কথাবার্তা তো হয়েই গেল। আমি যাই দোতলায় একটু বৌদির সঙ্গে গল্প করে আসি বলে আমাদের একেবারে অসহায় অবস্থায় ফেলে রেখে নৃপতিদা সিঁড়ি বেয়ে চলে গেলেন দোতলায়। ছবি বিশ্বাস তখনও পান সেজে চলেছেন। নৃপতিদার অত লম্বা চওড়া সার্টিফিকেট আদৌ ওর মনে রেখাপাত করেছে কিনা বোঝবার উপায় নেই। একবারও তাকাচ্ছেন না আমাদের দিকে। আমরা বোকার মতো সোফায় বসে রয়েছি, দূরে অন্ধকারে। বসে আছি তো বসেই আছি, মনের মধ্যে প্রবল উৎকণ্ঠা। কি হয় কি হয়? এরকম পরিস্থিতিতে ছোট ছোট আওয়াজগুলো অনেক জোরালো হয়ে কানে বেঁধে। বাইরের গোলাপ বাগান থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। রাস্তা দিয়ে বোধহয় একটা সাইকেল রিক্সা চলে গেল। ঘরের দেওয়ালে ঘড়িটার টিকটিক শব্দ যেন হাতুড়ির আওয়াজ। পানের বাটার টুকটাক শব্দ যেন লাউড স্পিকারের ভিতর দিয়ে আসছে। কতক্ষণ যে এইভাবে কাটলো কে জানে। হঠাৎ ভারিক্কি গলার আওয়াজ বেরিয়ে এলো, ছবি বানানো হচ্ছে। শুকনো গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইছে না, তবু কোনো রকমে বললাম, আগে হ্যাঁ। আবার সব চুপচাপ, যেন পান সাজার মতো জরুরি কাজ এই দুনিয়ায় আর কিছু নেই। নৃপতিদার ওপর রাগ হতে লাগলো। ঠিক এই সময় দোতলায় গিয়ে গল্প না করলে চলছিল না? আবার ভাববাচ্ছে সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর, কবে থেকে শুরু করা হবে বলে ভাবা হচ্ছে। আগে উত্তম আর মিসেস সেন দুজনেই বলেছেন আগে আপনার ডেট পাওয়া গেলে সেই অনুযায়ী ওনারা অ্যাডজাস্ট করবেন। টোটাল কদিনের কাজ এই চরিত্রটার? মানে আমি যদি আদৌ রাজি হই করতে, আগে 14-15 দিনের মতো। তা ছবি বিশ্বাসকে নিয়ে কাজ করবার ইচ্ছে হয়েছে, কিন্তু আমার রেমিউনারেশনটা জানা আছে তো। তারপর কেটে কেটে বললেন, পার ডে 1000 রুপিজ বলে প্রায় নিষ্ঠুর ভঙ্গিতে আমাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু প্রতিক্রিয়া দেব কি, আমাদের তো আক্কেল গুড়ুম হয়ে গেছে। তখনকার দিনে দৈনিক 1000 টাকা! সর্বনাশ! কম বাজেটের ছবি আমাদের, এত টাকা দেব কোথা থেকে? সম্রাট আবার নিশ্চিন্তে পান সাজতে শুরু করলেন। হঠাৎ কিছুক্ষণ পরে খুব জোরে হাঁচলেন একবার। তারপর আমাদের দিকে না তাকিয়েই বলে উঠলেন, ঠিক আছে, ওই হাঁচির দৌলতে 500 টাকা কমে গেল। আমাদের তখন আর পায়কে, দিনে 500 টাকা করে, ঠিক আছে, ওটা কষ্টসৃষ্টে দিয়ে দিতে পারবো আমরা। আনন্দে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করার আগেই হঠাৎ আবার শোনা গেল তাঁর গলা, এবার কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে? আর একটা হাঁচির জন্য? আমরা ছুটে গিয়ে ওর পায়ের ধুলো নিলাম। উনি বললেন, থাক থাক। তারপর এতক্ষণকার ভাববাচ্য ছেড়ে সিধে কর্তৃবাচ্যে নেমে এসে বললেন, ছবিটা মন দিয়ে করিস। আর এরপর থেকেই ছবি বিশ্বাস আমাদের কাছে হয়ে গেলেন ছবিদা। শুধু পরিচালক নয়, টেকনিশিয়ানদের কাছেও ছবি বিশ্বাস ছিলেন অভিভাবকের মতো। তখন স্মৃতিটুকু থাক সিনেমার শুটিং চলছে।
হঠাৎ দুপুর বিকেলের মাঝামাঝি ইন্দ্রপুরী স্টুডিওর কিছু ছেলে হাজির হলো ছবি বিশ্বাসের কাছে। তারা জানাতে এসেছে কয়েকটা কথা। কিছুদিন ধরেই মালিক পক্ষের সঙ্গে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে বিবাদ চলছিল। আজ হঠাৎ ইন্দ্রপুরী স্টুডিওয়ে মালিকরা তালা ঝুলিয়ে দিয়েছে। শুধু তালা ঝুলিয়ে দেওয়াই নয়, পুলিশের কাছেও খবর গেছে কিছু কর্মী নাকি বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। পুলিশ এসে অ্যারেস্ট করলে বড় ধরনের গোলমাল বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা ছবি বিশ্বাসের কাছে এসেছে। তাকেই তারা নিজেদের প্রকৃত অভিভাবক মনে করে কিনা। সব শুনে কিছুক্ষণ গুম হয়ে থাকলেন তিনি। তারপর পরিচালককে বললেন, আজ আর আমাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝলি? পরিচালক বললেন, তাহলে? ছবি বিশ্বাস বললেন, তাহলে আর কি, তোরাও আমাদের সঙ্গে চলে আয়। ওদের পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য নাকি? তারপর ঘটল এক অভাবনীয় ঘটনা। পরিচালক, অভিনেতা সবাই মিলে যখন হাজির হলেন ইন্দ্রপুরী স্টুডিওর সামনে, তখন দেখা গেল একটা চেয়ার নিয়ে রাস্তায় বসে রয়েছেন ছবি বিশ্বাস, আর তার পাশে মাটিতে বসে রয়েছে টেকনিশিয়ানরা। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আর নিজেদের মধ্যে বলাবলি করছে, ছবি বিশ্বাস রে, ছবি বিশ্বাস। ছবিবাবুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় পুলিশ এলো, একটা গাড়ি আর একটা প্রিজন ভ্যান। ওসি সাহেব গাড়ি থেকে নেমে তড়িঘড়ি এগোতে লাগলেন ভিড়ের দিকে, কিন্তু সামনে ছবি বিশ্বাসকে দেখেই তিনি একেবারে পেট্রিফাইড, অর্থাৎ প্রস্তরীভূত হয়ে গেলেন যেন। আমতা আমতা করে বললেন, ছবিবাবু আপনি? ছবি বিশ্বাস বললেন, হ্যাঁ, আপনাদেরকে অভ্যর্থনা করতে বসে আছি, কিন্তু একটা কথা শুনুন, আমার ছেলেদের গায়ে হাত দেওয়ার আগে কিন্তু আপনাকে আমাকে অ্যারেস্ট করতে হবে, বলে দুহাত বাড়িয়ে দিলেন। যার পর নাই লজ্জিত হয়ে সেদিন ওসি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। আর এই ঘটনার পর ইন্দ্রপুরী স্টুডিওর মালিকরা টেকনিশিয়ানদের বেশ কিছু দাবি দাওয়া মেনে নিতেও বাধ্য হয়েছিলেন। সত্যজিৎ রায় বলতেন, ছবি বিশ্বাসকে নিয়ে তিনি 3.5 কাজ করেছেন। কাঞ্চনজঙ্ঘা, দেবী, জলসাঘর, এই 3টে, আর পরশ পাথরে 8খানা। পরশ পাথরের ককটেল পার্টির দৃশ্যে ছবি বিশ্বাস আছেন সংলাপহীন, কিন্তু সংলাপ ছাড়াও চোখ, মুখের অঙ্গভঙ্গি এবং শরীরী উপস্থিতিতে একটা দৃশ্যকে তথা গোটা সিনেমাকে কিভাবে শিল্পোত্তীর্ণ করে দিতে হয় সে জ্ঞান ছবি বিশ্বাসের ছিল। আর এ কারণেই তিনি ছবি বিশ্বাস। কাঞ্চনজঙ্ঘা সিনেমার শুটিং করতে গিয়েও ঘটেছিল একটা কাণ্ড। মনোজ মিত্র সে ঘটনার কথা শুনেছিলেন বর্ষিয়ান থিয়েটার কর্মীদের কাছ থেকে। কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিংয়ের অনেকটা অংশ আউটডোর। সে কথা শুনে ছবিবাবু বললেন, সেটা তো মুশকিল, সোম মঙ্গল বুধ ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবার তো আমাকে কলকাতায় ফিরতে হবে, কারণ বৃহস্পতি শুক্র শনি তো নাটকের রিহার্সাল থাকে। সত্যজিৎ রায় বললেন, তা তো হবে না। এ কথা শুনে ছবি বিশ্বাস শটান না করে দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। সে ঘটনার কথা তার থিয়েটার বন্ধুরা শোনবার পর তাকে বললেন, তুমি একই কাজ করেছো, থিয়েটার আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু সত্যজিৎ রায়ের কাজটা তো ইতিহাসে থেকে যাবে। পরে ছবি বিশ্বাস সত্যজিৎ রায়ের কাছে গেছিলেন এবং তারপর আমরা সাক্ষী থেকেছি বাংলা সিনেমার এক কালোজয়ী অধ্যায়ের, যে অধ্যায়ের নাম কাঞ্চনজঙ্ঘা, এবং যে অধ্যায়ের এক কুশীলব ছবি বিশ্বাস। সত্যজিৎ রায় লিখে গেছেন তার অসম্ভব স্মৃতিশক্তির কথা। যে কোনো সংলাপ তা সে পাতার পর পাতাই হোক না কেন, সমস্ত ছিল তার ঠোঁটস্থ। কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং করবার সময় একবার সত্যজিৎ রায় ছবি বিশ্বাসকে বললেন যে তাকে সিন নিয়ে কয়েকটা কথা তিনি বলতে চান। ছবি বিশ্বাস বললেন, কেন, চিত্রনাট্যে কোনো বদল করেছেন নাকি? সত্যজিৎ বললেন, না সেটা নয়। ছবি বিশ্বাস বললেন, তাহলে কোনো দরকার নেই। সত্যজিৎ লিখেছেন মেকআপ নিয়ে ছবিবাবুর বিতৃষ্ণার কথা। সেকালে দাড়ি গোঁফ লাগাতে গেলে স্পিরিট গাম দিয়ে লাগাতে হতো, তাতে নাকি ওনার ডেলিকেট স্কিনে সমস্যা হতো। তাই দেবীর কালীকিঙ্কর কিছুতেই গোঁফ লাগাবেন না। সত্যজিৎ রায় লিখেছেন একটা যাত্রা মার্কা গোঁফ তাকে দেওয়া হলো। প্রত্যেকটা শটের আগে পিছনে আঠা লাগিয়ে থাবড়া মেরে সেটা নাক আর ঠোঁটের মাঝখানে উনি লাগিয়ে নিতেন। ওই একই কারণে তপন সিংহের কাবুলিওয়ালায় রহমতের দাড়িটা ওরকম বেখাপ্পা, কিন্তু কিছু করার নেই,
ওই বেখাপ্পা দাড়ি ছবি বিশ্বাস লাগাবেন ভেসলিন দিয়ে। অবশ্য অভিনয়ের গুণে ওসব দাড়ি টাড়ি সব উবে গেছিল। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কাবুলিওয়ালা যাওয়ার পর এক ইংরেজ সাংবাদিক লিখেছিলেন, হি ইজ সো গুড দ্যাট হি মেক্স ইউ ফরগেট অ্যাবাউট হিজ বিয়ার্ড। আর তপন সিংহ এই ছবির শেষে বলেছিলেন, কাবুলিওয়ালা যতটা না আমার ছবি তার থেকে অনেক বেশি ছবিবাবুর ছবি। আর চলচ্চিত্রে তাঁর অভিনয়ের কথা বলতে গিয়ে সত্যজিৎ রায় বলেছেন, ছবিবাবু না থাকলে জলসা ঘরের মতো চিত্ররূপ দেওয়া সম্ভব হতো কিনা জানি না, বোধহয় না। একদিকে বিশ্বম্ভর রায়ের দম্ভ ও অবিমৃষ্যকারিতা, অন্যদিকে তাঁর পুত্রবাৎসল্য, সঙ্গীতপ্রিয়তা এবং সবশেষে তাঁর পতনের ট্র্যাজেডি, একাধারে সবগুলির অভিব্যক্তি একমাত্র তাঁর পক্ষেই সম্ভব ছিল। উত্তম কুমার তাঁর কাছে ছিলেন স্নেহের। উত্তম কুমারকে তিনি ডাকতেন বড় হনুমান বলে। ভানু বন্দ্যোপাধ্যায়ের এক সাক্ষাৎকারে জানা যায়, উত্তম কুমার বলেছেন, ওর দিকে তাকিয়ে ডায়ালগ বলতে গেলেই সব ভুলে যাই, যেন মনে হয় একটা বাজ পাখি তাকিয়ে রয়েছে আমার দিকে। 11ই জুন 1962 আরজি কর হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে একজন যাত্রী উঠতে এলে ট্যাক্সি ড্রাইভার জানালেন, আমি গ্যারেজে যাচ্ছি, আজ ছবি বিশ্বাস মারা গেছেন, আর ট্যাক্সি চালাবো না। স্টার থিয়েটারে ছবি বিশ্বাসের মরদেহ নিয়ে আসা হচ্ছে বিরাট মিছিল করে। উত্তম কুমার ফোন করে বললেন, পিছনের দরজাটা খুলে রেখো, আমি মালা নিয়ে আসছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারকে বললেন, উত্তম তুমি এসো না, ছবিকে যারা শ্রদ্ধা জানাতে আসছে তাদের চোখ তোমার ওপর পড়বে। উত্তম কুমার আসেননি সেদিন। জীবনের শেষ দৃশ্যেও এক শটে মেরে বেরিয়ে গেলেন ছবি বিশ্বাস। 2024 সালে তাঁর 62তম মৃত্যুবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে রইল ছবি বিশ্বাসের প্রতি শ্রদ্ধা। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনারা আরও কি ধরনের ভিডিও পেতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার। ভালো থাকবেন। বাংলা ভাবনা।